দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় সন্ধি। হ্যাঁ, ডিটেলসে বলতে গেলে সন্ধি কাকে বলে আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম সংজ্ঞা দেখি। কি রকম সংজ্ঞা দেখি? কিছু বইতে লেখা থাকে যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলো সন্ধি। বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলো সন্ধি। আবার কোনো কোনো জায়গায় ধ্বনির সাথে ধ্বনির করা আছে, তাহলে দুটোই মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? কোনোটাই ভুল নয়। যদি অপশানে থাকে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকে কি সন্ধি বলা হয়? হ্যাঁ, সন্ধি বলা হয়। স্যার কেন হয়? আমরা তো পড়ে আসছি বর্ণের সঙ্গে বর্ণের মিলনই সন্ধি। আমরা যদি দেখি যে মূল উপাদান বা মূল উপকরণের একটা ছক আছে, এই যে ধ্বনি। হুম। হ্যাঁ, ধ্বনি বা বর্ণ, এটাকে যদি আমরা করি কি হয়? শব্দ, তারপরে বাক্য, তারপরে হয় ভাষা। আর এর ক্ষেত্রে একটা কি হয়? মূল উপাদান আর উপকরণ একটা ব্যাপার আছে। মূল উপাদান আর মূল উপকরণ। তাহলে এক্স্যাক্টলি কি? তাহলে আমাদের যখন বলে মূল উপাদান কি বা মূল উপকরণ কি, যখন আমাদের বর্ণ অপশন থাকবে বা ধ্বনি অপশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধ্বনিটাকেই সবসময় প্রায়োরিটি দেওয়া দরকার, ধ্বনি। তো এই যে ব্যাপারটা, আচ্ছা আমি এই এই ব্যাপারটা বাদ দিচ্ছি। তাহলে আমি যেমন বলতে পারি যে বর্ণর সঙ্গে বর্ণযোগের, আবার এখানে বলছে ধ্বনি বা ধ্বনি যোগে, তাহলে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকেও সন্ধি বলা হয়। আবার আমি যদি বলি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকেও সন্ধি বলা হয়, এটা কিন্তু ভুল নয়। অনেকে বলবে স্যার আমরা তো ছোট থেকে এইটাই শিখে আসছি যে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে। আজ পর্যন্ত যতগুলো বই পড়েছি, যতগুলো বই দেখেছি, প্রত্যেকটা বইতে এটাই লেখা আছে, বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে। কিন্তু আজকে আপনি দেখাচ্ছেন যে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকেও সন্ধি বলে। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ভুল নয়। ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলতে পারবো। দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে স্যার কোন বেসিসে, কোন যুক্তিতে আপনি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকে সন্ধি বললেন, কেন বললেন? দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, কি গ্রন্থাগার। দেখো, এটাকে আমরা বিশ্লেষণ করলে পাবো, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো কি? পাবো গ্রন্থ যোগ এই যে আকাটার জন্য আগার, আগার। তাহলে এর শেষে কি আছে? উচ্চারণ যে গ্রন্থ, থ, অ আছে। আর এই আটা কি? এই যে আটা হচ্ছে স্বরবর্ণের এই যে কি, কার সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাকে আমি বলতে পারি না, যদি আমি বিশ্লেষণ করি গ্রন্থ যোগ আগার, তাহলে এর শেষে কি আছে? একটা বর্ণ, কি ধ্বনি। আমরা দেখতে পাচ্ছি অ আছে, কিন্তু অটাকে আমরা কি দেখতে পাচ্ছি? উচ্চারণ করছি গ্রন্থ, শেষে অ আসছে। আর এই আটা কি? এই আটা হচ্ছে যে আকারের আ, এটা সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখো, যদি আমরা বলি যে বর্ণের সঙ্গে বর্ণের মিলনই সন্ধি, এটাও যেমন ঠিক। আবার আমি যদি বলি ধ্বনির সাথে ধ্বনির মিলনকেও সন্ধি বলা হয়, এটাও ঠিক, এটা ভুল নয়। আমরা উদাহরণ দিয়েও দেখালাম, যদি এটাকে আমরা ভাঙি, গ্রন্থাগার, গ্রন্থ যোগ আগার, তাহলে দেখো এখানে কিন্তু আমরা সেটা ধ্বনি পাচ্ছি, গ্রন্থ অ, আবার আকা আগার, এই যে আটা হচ্ছে স্বরবর্ণের এখানে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? তাহলে আমরা দুটোই বলতে পারি যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন সন্ধি, ধ্বনির সাথে ধ্বনির মিলনও সন্ধি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্ধি বিভিন্ন রকম ভাবে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এবারে আমরা ছোট থেকে কি করেছি? ছোট থেকে আমাদের স্যার ম্যাডামরা যা শিখিয়েছেন, আমরা সেটাই সূত্র ধরে ধরে মুখস্থ করেছি। কি শিখেছি? অকার আকারের পর অকার কিংবা আকার থাকলে চোখ কান বুঝে সেটা আকারই হবে, এরকম ব্যাপার আমরা করেছি। যে অকার আকারের পর অকার আকার থাকলে আকার হয়, হস্যই দীর্ঘয়ের পর হস্যই দীর্ঘই থাকলে কি হয়ে যাবে? সেটা দীর্ঘইকার, এরকম হয়ে যাবে। ব্যাপারটা কি? আমরা ছোট থেকে এভাবে পড়েছি, অ আয়ের পর অ আ থাকলে আ, হস্যই দীর্ঘয়ের পর হস্যই দীর্ঘই থাকলে দীর্ঘই। অর্থাৎ মানে কি? অযোগ অ হলেও আ হবে,
আ যোগ অ হলেও আ হবে, আবার আ যোগ আ হলেও আ হবে, এইরকম ব্যাপারটা চলে আসছে। মানে আমরা কি করেছি, ছোট থেকে এভাবে পড়েছি, এভাবেই পড়াশোনা করেছি, এভাবেই সন্ধিটাকে মুখস্থ করেছি। সোজা কথায় সোজা সাপটা ভাষায় আমরা মুখস্থ করেছি। কিভাবে মুখস্থ করেছি? সূত্র যাই, অ আকারের পর অ আকার থাকলে কি হবে? আকা। অর্থাৎ কি, অ এর সঙ্গে আ যোগ হলেও আ হবে, আ এর সঙ্গে আ যোগ হলেও আ হবে, আবার আ এর সঙ্গে অ যোগ হলেও আ হবে, কিংবা অ এর সঙ্গে অ যোগ হলেও আ হবে। এই হচ্ছে ব্যাপার। এভাবে আমরা শিখেছি। কিন্তু এই রকম ভাবে কিন্তু আমরা শিখব না। কারণ আমরা যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যাব, সেটা আমাদের এসএলএসটি হোক, সেটা আমাদের এসএসসি যাই হোক, বা পিএসসি যাই হোক, আমাদের নেট হোক, সেট হোক, আসলে আমাদের কাছে সময়টা খুব সংক্ষিপ্ত। পরীক্ষার হলে সময়টা আমাদের কাছে অনেকটা সংক্ষিপ্ত থাকে। ফলে দুটো হয়তো সন্ধি পড়লো, তার জন্য আমরা কি করব না, তার জন্য নিশ্চয়ই আমরা এই এতগুলো সূত্রকে, 8টা সূত্রকে করব না। এভাবে অ এর পর অ থাকলে আ হয়, হর্ষই দীর্ঘের পর হর্ষই দীর্ঘই থাকলে দীর্ঘই হয়, হর্ষৌ দীর্ঘ এর পর হর্ষৌ দীর্ঘ থাকলে দীর্ঘ হয়, অ এর পর হর্ষই দীর্ঘই থাকলে এ হয়, অ আ এর পর হর্ষৌ দীর্ঘ থাকলে ও হয়। এইভাবে টোটাল অফ 8টা কি 9টা সূত্র এভাবে আমরা মনে রাখবো না। তাহলে স্যার কিভাবে সন্ধি করব? এই সূত্রই তো মেন। এই সূত্রগুলো মনে রাখলেই তো পরীক্ষার হলে আমরা সহজে করে ফেলতে পারবো না। এই সূত্রকে আমরা মনে রেখেছি কি মনে রাখবো, আর আমরা কি মুখস্থ করেছি আর কি মুখস্থ করিনি, এটা হচ্ছে মূল ব্যাপার। সোজা সাপটা গোদা বাংলায় বলতে গেলে ছোট থেকে আমরা সকলেই সন্ধির সূত্র থেকে, যেটা স্বরসন্ধি, আমরা যে স্বরসন্ধি নিয়ে আলোচনা করছি, স্বরসন্ধির ক্ষেত্রে বিশেষ করে সূত্রগুলোকে মাথায় রাখা দূরের কথা, আমরা ধরে ধরে বই দেখে দেখে উদাহরণগুলো মুখস্থ করেছি। আর এই সূত্র মাথায় রেখেও তোমার কিন্তু সেইভাবে পরীক্ষায় তোমাকে ভাবতে হবে। একটা উদাহরণ দিয়েছে, আমার কাছে সময়টা অনেকটা সংক্ষিপ্ত, সেই সময়ে যে সময়টা আমাকে তারা দিয়েছে পরীক্ষার হলে, আমি কত অল্প সময়ের মধ্যে উদাহরণটা দেখে সেটা সহজে বিশ্লেষণ করে ফেলতে পারি, নির্ণয় করে ফেলতে পারি। এই জন্য আমাদেরকে টেকনিক শিখতে হবে, কৌশল শিখতে হবে। অর্থাৎ এতদিন ধরে আমরা যে সূত্রগুলো পড়ে এসেছি, অ এর পর অ থাকলে আকার হয়, হর্ষই দীর্ঘের পর হর্ষই দীর্ঘই থাকলে দীর্ঘই, অর্থাৎ এইভাবে আমরা করব না। তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, দেখা যাক। মেনলি কিন্তু আমাদের পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন্সগুলোই থাকে, একটা উদাহরণ দিয়ে বলে দেয় এটাকে বিশ্লেষণ করলে কি হবে, বা একটা সন্ধি করলে কি পাওয়া যাবে। তাহলে দেখো, সন্ধি বললাম কি, সন্ধি যেমন বর্ণের সঙ্গে বর্ণের মিলনেও হয়, ধ্বনির সাথে ধ্বনির মিলনেও হয়। আর সন্ধি বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে আমি দুটো দেখাচ্ছি, যে ধ্বনি পরিবর্তনেও কিন্তু সন্ধি হয়। ধ্বনি পরিবর্তনের ফলেও কিন্তু সন্ধি হয়, ধ্বনি পরিবর্তনের ফলেও সন্ধি হয়, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ধ্বনি লোপের কারণেও হয়, ধ্বনি লোপের কারণেও হয়, লোপের কারণেও হয়। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধ্বনি আগমনের ফলেও হয়, ধ্বনি আগমনের ফলেও হয়, আগমনের ফলেও হয়, ফলে হয় বা কারণেও হয়। তাহলে সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলন গেল, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন গেল, ঠিক আছে, কিন্তু সন্ধি এভাবেও হতে পারে যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের ফলেও কিন্তু সন্ধি হয়, ধ্বনি লোপের কারণেও সন্ধি হয়, আবার ধ্বনি আগমনের ফলেও কিন্তু সন্ধি হয়। যেমন দেখো, আমি দেখাচ্ছি ধ্বনি পরিবর্তন। যেমন ধরো সংসার, 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 আমরা যেদিনকে ব্যঞ্জন সন্ধি আলোচনা করব, সেদিনকেও আমরা ব্যঞ্জন সন্ধির 8টা না 9টা সূত্র আছে, সেই 8টা 9টা সূত্রের দিকে আমরা অত বেশি ঝুঁকবো না। কারণ অত বড় বড় সূত্র মাথায় রেখে পরীক্ষার সময় দুটো হয়তো নির্ণয় করতে দেবে, কি একটা নির্ণয় করতে দেবে, তার জন্য পুরো বইয়ের সূত্র মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, এরকমটা নয়। আমরা পুরোটাই টেকনিক শিখবো। আমরা আজকেও যেমন কিছু টেকনিক শিখবো, কিছু কৌশল শিখবো, ঠিক তেমনি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও আমরা একটা নামতা পড়বো, 5 × 5 5 × 2 10, ঠিক তেমনি সেই টেকনিকে করে কিন্তু আমরা ব্যঞ্জন সন্ধি নির্ণয় করব।
কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি যে দেখো যে সন্ধি কিন্তু বিভিন্ন রকম ভাবে হয়। আমরা সংজ্ঞাতে পড়েছি বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আজকে আপনি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনও বললেন, ঠিক আছে, সবটাই বুঝলাম। কিন্তু এই সন্ধি এই 3 রকম ভাবেও হতে পারে। কি রকম? ধ্বনি পরিবর্তনের ফলে। আমি বলছি সংসার, এটাকে যখন সন্ধি করব তখন হয়ে যাবে কি সম। এই যে অনুস্বরটা কি হলো, পাল্টে গেল, হয়ে গেল সম যোগ সার। আবার ধরো ধ্বনি লোপ, ধ্বনি লোপ আমি যদি একটা উদাহরণ দিই, ধ্বনি লোপের উদাহরণ খানেক, 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 এই যে খানেক একাটা তখন দেখো খান যোগ এক হয়ে গেল খানেক। আবার ধ্বনি আগমনের ফলে ধরো ধ্বনি আগমন, যেমন আশ্চর্য, আশ্চর্য, আ যোগ চর্য, কিন্তু হয়ে গেল কি আশ্চর্য, মানে আ তালবস্যয় চয় অঞ্জয় রেপ। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ফলে যেমন সমাস এই সন্ধি হয়, ধ্বনি লোপের কারণে হয়, আবার ধ্বনির আগমনের কারণেও কিন্তু সন্ধি হয়। এটুকু ক্লিয়ার? তাহলে সন্ধি কি, সন্ধি কত রকম ভাবে হতে পারে। সন্ধি কি বললাম, বর্ণের সঙ্গে বর্ণের মিলনেও সন্ধি যেমন হয়, আবার আমরা এটাও বলতে পারি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনেও কিন্তু সন্ধি হয়। আমরা উদাহরণ দিয়েও দেখেছি যে গ্রন্থ যোগ আগার গ্রন্থাগার, কিভাবে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনে সেটা সন্ধি হয়ে উঠছে। আর সন্ধি ধ্বনি পরিবর্তনের ফলে হয়, ধ্বনি লোপের কারণেও হয়, ধ্বনি আগমনের ফলেও হয়। আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে, আপনি তো সূত্র পড়তে বারণ করলেন, সূত্র আমরা মুখস্থ করব না, ঠিক আছে, তাহলে এই অ আ এর পর অ আ থাকলে আকার, তাহলে এই সূত্রগুলো যদি আমরা মনে না রাখি, মুখস্থ না রাখি, তাহলে কিভাবে সন্ধিটা করব। বেসিক্যালি আমরা সূত্র থেকে আমরা উদাহরণগুলোই বেসিক্যালি মুখস্থ করি। হ্যাঁ, এবং মুখস্থ করতে গিয়ে যেটা পরীক্ষার হলে আমাদের সমস্যা হয়, আমাদেরকে ভাবতে হয় যে এটা কিভাবে বিশ্লেষণ হবে, কিভাবে সন্ধিটা হবে। তো দেখো আমরা এই জন্য কিছু সহজ পদ্ধতি, সহজ কৌশলকে সামনে রেখেছি। যার প্রথম হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, খুব ভালো করে দেখতে হবে যে কিভাবে স্বরসন্ধি নির্ণয় করার সময় আমরা এই কৌশলগুলোকে প্রয়োগ করে, যার ব্যবহার ঘটিয়ে সহজে আমরা তাকে বিশ্লেষণ করতে পারবো, সন্ধি নির্ণয় করতে পারবো। 1 নম্বর কি, যদি রিয়াজুল সাদিজা, আপনারা বুঝতে পারছেন তো, আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, প্রথমটা দেখুন, খুব ভালো করে মাথায় রাখুন, যদি জফলা থাকে 1 নম্বর, আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। যদি জফলা থাকে, জফলা থাকে, সেই জফলাটাকে তুলে দিয়ে, সেই জফলাটাকে তুলে দিয়ে হর্ষইকার অথবা দীর্ঘইকার বসাবো, হর্ষইকার অথবা দীর্ঘইকার বসাবো। কি বললাম? আমি দেখতে পাচ্ছি একটা প্রদত্ত শব্দ দিচ্ছে। পরীক্ষার সময় সব সময় মাথায় রাখতে হবে যে প্রদত্ত শব্দ যেটা আছে সেটাকে আমাকে বিশ্লেষণ করতে দেয়। অনেক সময় এটাও হয় যে কি সেটা ভাঙা অবস্থায় বা বিশ্লেষণ অবস্থায় আছে, যেটা থেকে আমাকে প্রদত্ত শব্দটাও বের করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ সময়ে যেটা দেয়া থাকে পরীক্ষার প্রশ্নে, সেটা হচ্ছে প্রদত্ত শব্দটা থাকে, যেটাকে আমাকে বিশ্লেষণ করতে হয়। 4টে অপশন দেয়া থাকবে, যেটা সঠিক মনে হবে তার পাশে একটা সঠিক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে যদি কোনো প্রদত্ত শব্দের মধ্যে আমি জফলা দেখতে পাই, তাহলে স্যার আমি জফলাটাকে তুলে দিয়ে কি করব? প্রথম কথা, জফলাটাকে তুলে দিয়ে আমি হর্ষইকার বা দীর্ঘইকার বসাবো। তাহলে একটু আগে আমরা অন্যরকম অকার, আকারের পর অকার, আকার থাকলে আকার হয়, হর্ষইকার দীর্ঘইকার পরে হর্ষই দীর্ঘইকার থাকলে সেখানে দীর্ঘই হয়। আমাদের এত কিছু করার দরকারই নেই। সহজ কৌশল, সহজ পদ্ধতি মাথায় রাখবো। প্রদত্ত শব্দ, অর্থাৎ যে উদাহরণটা পরীক্ষার প্রশ্নে এসেছে, সেই উদাহরণে যদি আমার জফলা থাকে, সোজা কথায় হর্ষইকার দীর্ঘইকার জফলাটা তুলে দিয়ে। এরও আবার ব্যতিক্রম আছে, এরও ব্যতিক্রম আছে। আপনারা বলবেন স্যার আমি দুটো শব্দ দেখাবো। আমি যদি বলি প্রত্যাশা, প্রত্যাশা, এখানেও জফলা আছে।
আমি যদি বলি বিদ্যালয়, এখানেও জফলা আছে। কিন্তু স্যার আপনি একটা কথা বললেন, যদি প্রদত্ত শব্দে আমি জফলা দেখতে পাই, সেই জফলাটাকে তুলে আমি কি করব? নয় হর্ষইকার নয় দীর্ঘইকার। কিন্তু আমি যদি এই বিদ্যালয়টাকে সন্ধি বিচ্ছেদ করি, আমি যদি এই বিদ্যালয় শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পাবো কি? বিদ্যা যোগ আলয়। কিন্তু আপনি তো একটু আগে বললেন স্যার যে যদি জফলা থাকে তাহলে হর্ষই বা দীর্ঘই করে দেবেন, তাহলে প্রত্যাশার ক্ষেত্রে কেন প্রতিযোগ আশা হবে? একদমই তাই, প্রতিযোগ আশা। এটাকে মাথায় রাখতে হবে, যে দুটোকে আমি বিশ্লেষণ করে যেটা পাচ্ছি, যা পাচ্ছি, সন্ধিতে কিন্তু প্রত্যেকের অর্থ কিন্তু থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই টেকনিক ফলো আপ করে যদি আমি এটা করতাম, তাহলে হয়তো বিধি যোগালয়, এটা কি হলো সন্ধি? হবে না, এটা হবে না। যদি আমি এটা ধরেই করতে চাই যে প্রদত্ত শব্দে যদি আমি জফলা দেখতে পাই, তাহলে যদি আমি হর্ষইকার দীর্ঘইকার বসিয়ে করি, তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে এটা কি হবে? এটার কি নির্দিষ্ট কোনো অর্থ আছে? না, অর্থ থাকবে, অর্থ থাকবে। তাহলে এটার কোনো অর্থ নেই, এটার কোনো অর্থ থাকতে পারে না। ঠিক আছে, এর ব্যতিক্রমগুলোকেও মাথায় রাখতে হবে। যে আপনি একটু আগে বললেন প্রদত্ত শব্দে যদি যদি জফলা থাকে, তাহলে জফলাকে তুলে দিয়ে আমি হর্ষইকার বা দীর্ঘইকার বসাবো। কিন্তু স্যার আপনি যদি এই সূত্র ধরেই বলেন, এই কৌশলেই যদি বলেন, তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে কেন আমি এখানে বিধি যোগালয় করতে পারবো না? এই কারণেই পারবো না, কারণ আমাকে মাথায় রাখতে হবে যে সন্ধিবদ্ধ পদ যাকে আমি বিশ্লেষণ করছি, যে দুটো অংশ পাচ্ছি, দুটোর কি হবে? দুটোর অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে কিন্তু সেটা হবে না। তাহলে দেখো, প্রথমে এটাকে মাথায় রাখতে হবে, প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি জফলা দেখতে পাই, তাহলে সেটা হর্ষই বা দীর্ঘইকার হবে জফলাটাকে তুলে দিয়ে। যেমন প্রত্যাশা, প্রতিযোগ আশা। অত্যাচার, অতিযোগ আচার। তারপরে মনে করো প্রত্যুষ, প্রত্যুষ প্রতিযোগ উষ। প্রত্যেক, প্রতিযোগ এক, প্রতিযোগ এক। এটা গেল প্রথম। তাহলে প্রথম কৌশল কি? প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি জফলা দেখতে পাই, তাহলে সেই জফলার পরিবর্তে আমি হর্ষইকার বা দীর্ঘইকার বসিয়ে সন্ধি করব। 2 নম্বর, 2 নম্বর দেখো, তাহলে 1 নম্বর গেল কি? অঞ্জয় রফলা থাকলে হর্ষইকার বা এখানে হর্ষই বা দীর্ঘই। দু নম্বর কি? 2 নম্বর বলছে যদি অঞ্জয় রেপ থাকে, অঞ্জয় রেপ থাকে, চোখ কান বুঝে কি করে ফেলবে? রয় হর্ষই করে ফেলবে, রয় হর্ষই, রয় হর্ষই। যদি অঞ্জয় রেপ থাকে, রয় হর্ষই করে ফেলবে। আমি তোমাকে বলছি, যেমন মনে করো পর্যটক, কি আছে উদাহরণে? পর্যটক। অনেক উদাহরণ আছে, এখানে অনেক উদাহরণ আছে। পর্যাপ্ত, পর্যালোচনা, পর্যালোচনা। দেখো, তাহলে খেয়াল করতে পারবে। দেখো অঞ্জয় রেপ, অঞ্জয় রেপ, প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে কি আছে? অঞ্জয় রেপ। তাহলে প্রথম সূত্র অনুযায়ী দেখলাম যে যদি জফলা থাকে, জফলার পরিবর্তে হর্ষই বা দীর্ঘই বসাবো। আচ্ছা, হর্ষইকার বা দীর্ঘইকার। আর যখন আমি প্রদত্ত শব্দের মধ্যে অঞ্জয় রেপ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমাকে রয় হর্ষই বসাতে হবে। এই যে মনে করো পর্যটক, তাহলে কি হলো? পর্য মানে কি? এখানে যদি আমি ভাঙি তাহলে কি হবে? এর পরিবর্তে পরি, পর্যটক, তাহলে এটাকে বাংলা কি হবে? পরিযোগ অটক। পর্যাপ্ত, পরিযোগ আপ্ত, পরিযোগ আপ্ত। পর্যালোচনা, পরিযোগ আলোচনা, পরিযোগ আলোচনা। তাহলে যেগুলো আমরা আগে মুখস্থ করতাম, এগুলো কিন্তু মুখস্থ করার আর দরকার নেই। তাহলে আমরা কিন্তু কৌশলগুলোকে মাথায় রাখবো। ওই আগের মতো ঘাড় নেড়ে সূত্র পড়ে সূত্রগুলোকে মনে রেখে পরীক্ষার হলে গিয়ে গন্ডগোল করে একটা খিচুড়ি বানিয়ে লাভ নেই। মোটামুটিভাবে আমরা সহজে, সহজ পদ্ধতিতে, সহজ কৌশলে কিভাবে স্বরসন্ধি নির্ণয় করতে পারবো, সেই কৌশলগুলো আমি দেখাবো। তাহলে প্রথমত
আমি আবার একবার করে বলছি, জফলা থাকলে যার পরিবর্তে হর্ষইকার বা দীর্ঘইকার বসাবো। যদি প্রদত্ত শব্দে অঞ্জয় রেফ থাকে তার পরিবর্তে রি বসাবো, এবং দেখালাম যে পর্যটক, পরিযুক্ত অটক, পর্যাপ্ত, পরিযোগাপ্ত, পর্যালোচনা, পরিযোগ আলোচনা। এবার গেল ৩ নম্বরে আসি। ৩ নম্বর কি? যদি বফলা দেখতে পাই, বফলা, বফলা, প্রথমে কি বলেছিলাম? জফলা। প্রদত্ত শব্দের মধ্যে, প্রদত্ত শব্দের মধ্যে আমরা প্রথমে দেখেছিলাম জফলা থাকলে কি হয়। এবারে দেখব প্রদত্ত শব্দের মধ্যে যদি বফলা থাকে, বফলা, বফলা থাকলে কি হবে। তাহলে জফলার ক্ষেত্রে কি দেখেছিলাম? যে প্রদত্ত শব্দে যদি জফলা থাকে তাহলে হবে হর্ষইকার বা দীর্ঘইকার। তাহলে যদি বফলা থাকে তার পরিবর্তে কি হবে? নয় হর্ষ উকার, নয় দীর্ঘ উকার। এই দুটোকে মাথায় রাখতে হবে। তাহলে কোন প্রদত্ত শব্দে পরীক্ষায় যে প্রশ্নপত্রে আমরা যদি দেখি যে কোনো যে উদাহরণটা দিয়েছে, যে প্রদত্ত শব্দটা দিয়েছে, সেখানে যদি জফলা থাকে তাহলে আমরা অবশ্যই দেখব সেই জফলা এ তুলে দিয়ে হর্ষইকার বা দীর্ঘইকার করা যায় কিনা, আর বফলা থাকলে তা হর্ষইকার বা দীর্ঘইকার করা যায় কিনা। দেখো, তাহলে যেমন মনে করো স্বচ্ছ, আমি উদাহরণ দিচ্ছি, স্বচ্ছ, স্বচ্ছ। তারপর মনে করো অন্বেষণ, অন্বেষণ, অন্বেষণ। আর কি হতে পারে? মন্বন্তর, মন্বন্তর। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? বফলা আছে, বফলা। তাহলে স্বচ্ছ কি হয়ে যাবে? সু, সুযোগ অচ্ছ। অন্যে, অনু, অনুযোগ, অন্যে অনুযোগ এসন। মন্বন্তর, মনু, মনুযোগ অন্তর। এবার তোমাদের আরেকটা প্রশ্ন, এখানে আরেকটা আমি ক্লিয়ার করে রাখি। দেখো, এই যে সুযোগ অচ্ছ, এখানে বলছে হর্ষ উকার বা দীর্ঘ উকার। তুমি বলো তো দন্তেশ্বয় হর্ষ বসবে না দন্তেশ্বয় দীর্ঘ বসবে? নিশ্চয়ই আমি দন্তেশ্বয় দীর্ঘ সু বলবো না। সুটা কি বলবো? দন্তেশ্বয় সু, সু। অনু, অনুযোগে শন। অনু বানানটা কি? অদন্তের নয় সু অনু বলবো, নিশ্চয়ই অদন্তের নয় দীর্ঘ অনু বলবো না। আবার মনু, ম দন্তের নয় হর্ষ মনু বলবো, নিশ্চয়ই ম দন্তের নয় দীর্ঘ বলবো না। এগুলোকে মাথায় রাখতে হবে। যেমন জফলার ক্ষেত্রেও দেখেছিলাম প্রতি, প্রতিযোগ আসা, আমি নিশ্চয়ই প্রতি হর্ষই বলবো, কিন্তু পয়রফলা তয় দীর্ঘ প্রতি বলবো না। প্রত্যাশা, অত্যাচার, অতি, অ তয় হর্ষই অতি বলবো, নিশ্চয়ই অতয় দীর্ঘ অতি বলবো না। ঠিক আছে? তাহলে প্রদত্ত শব্দে যদি জফলা থাকে, জফলাকে তুলে দিয়ে হর্ষইকার বা দীর্ঘইকার বসাবো। আর ২ নম্বর কি বলছি? বফলা থাকলে, প্রদত্ত শব্দের মধ্যে যদি বফলা থাকে, বফলাকে তুলে দিয়ে তার পরিবর্তে হর্ষউকার বা দীর্ঘকার বসাবো। এটা গেল। তাহলে ৩টে গেল। একটা জফলা থাকলে কি হয়, একটা বফলা থাকলে কি হয়, আর প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি অঞ্জয় রেফ দেখতে পাই তাহলে আমাকে দেখতে হবে অঞ্জয় রেফ, অঞ্জয় রেফ। তাহলে কি হয়? সেক্ষেত্রে কি হবে? রি, রি যোগ করবো। যেমন পর্যাপ্ত, পরিযোগাপ্ত, এই উদাহরণগুলোকে খেয়াল রাখতে হবে। আর আমি এই যে বললাম যদি জফলা প্রয়োগ করে বিদ্যালয়টা ওরকমই করি তাহলে বিধি যোগ আলো হয়, আলোয় হয়। এই ক্ষেত্রে বিধি হবে না। কেন হবে না? সন্ধিবদ্ধ শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা যেগুলো পাবো, মাথায় রাখতে হবে প্রত্যেকের একটা অর্থ থাকবে, অর্থ থাকতে হবে, নাহলে কিন্তু সেটা সন্ধি হবে না। দেখো, ৪ নম্বর দেখো, ৪ নম্বর কি? যদি বলছে রফলা থাকে, রফলা, যদি রফলা থাকে তাহলে কি হয়ে যাবে? রিকার হয়ে যাবে, রিকার, রিকার হয়ে যাবে, রিকার হয়ে যাবে, রিকার হয়ে যাবে। তাহলে প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি রফলা দেখতে পাই, এরকম অনেক উদাহরণ আছে। মনে করো পিত্রালয়, পিত্রালয়,
পিত্রালয়, এই যে তয়ে রফলা, রফলা, পিত্রা। তারপরে মনে করো মাত্রাদেশ, মাত্রা দেশ, তয় রফলা আছে, তাহলে কি বলেছি, রফলা থাকলে রিকার হয়ে যায়, তাহলে হয়ে যাবে কি পিতৃ। পিত্রালয় আছে, তাহলে রফলাটা কি হয়ে যাবে, রিকারে পরিণত হয়ে যাবে, কি হয়ে গেল, পিত্তালয় আছে যেটা, ওটা যদি আমি করি তাহলে কি হবে, পিতৃযোগ আলয়, পিতৃযোগ আলয়, মাত্রাদেশ, মাতৃযোগ আদেশ, মাতৃযোগ আদেশ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যদি প্রদত্ত শব্দের মধ্যে রফলা থাকে, রফলার পরিবর্তে আমরা কি বসাবো, রিকার। যেমন এই যে পিত্তালয় আছে রফলা, এই রফলার পরিবর্তে কি বসছে, রিকার হচ্ছে, রিকার। তাহলে পিত্তালয়, পিতৃযোগ আলয়, মাত্রাদেশ, মাতৃযোগ আদেশ, ইত্যাদি ইত্যাদি, আরো এরকম উদাহরণ আছে। 5 নম্বর টেকনিক। 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে যদি প্রদত্ত শব্দের মধ্যে, আমি লিখছি প্রদত্ত শব্দের মধ্যে ব দেখি, ব, আগে কি একটা দেখেছি, প্রদত্ত শব্দের মধ্যে যদি বফলা দেখি, বফলা দেখি, তাহলে হর্ষ অথবা দীর্ঘকার হবে। কিন্তু প্রদত্ত শব্দের মধ্যে যদি ব দেখি, ব, তাহলে সেটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে, ওকার, ওকার। যেমন মনে করো, যেমন মনে করো কতগুলো উদাহরণ দিচ্ছি, পবন, পবদন্তে ন, পবন হতে পারে। গবাদি, গ বয়াকা দয় হস্যই, গবাদি, এটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ। পবিত্র, পবিত্র, এই একটা উদাহরণ। আচ্ছা ধরো গবেষণা, গ বে স না, তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কি আছে। আবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ব্যতিক্রম গবাক্ষ, গবাক্ষ, এটা একটা ব্যতিক্রম উদাহরণ। আক্ষ হওয়ার কথা ছিল কিন্তু অক্ষ কেন, দেখো আমি কি বলেছি, প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি ব দেখি, প্রদত্ত শব্দের মধ্যে আমি যদি ব দেখি, তাহলে কি হবে, বয়ের পরিবর্তে আমি ওকার। এখানে কি আছে, পবন, ব কেটে চলে গেল, কি হয়ে যাবে, হয়ে যাবে পো, পবন, পো যোগ অন, গবাদি, গো যোগ আদি, পবিত্র, পো, পো যোগ ইত্র, পো যোগ ইত্র, এই যে হর্ষইকার। গবেষণা কি হয়ে যাবে, গবেষণা, বানানটা আমার ভুল হয়েছে, গবেষণা হচ্ছে গ বয়কা, গবেষণা, তাহলে হয়ে যাবে গো যোগ এ সোনা, গো যোগ এ সোনা, গবেষণা। তাহলে এই টেকনিকগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে 5টা পয়েন্ট হয়ে গেল, 5টা সূত্রর মতো করে আমরা দেখলাম কি, যদি এই 5টাকে আরেকবার আমি বলি, যে মাথায় রাখতে হবে যে যদি প্রদত্ত শব্দের মধ্যে জফলা থাকে, প্রদত্ত শব্দের মধ্যে যদি জফলা থাকে, তার পরিবর্তে আমি হর্ষইকার বা দীর্ঘইকার বসাবো। যদি বফলা থাকে, তার পরিবর্তে হর্ষউকার বা দীর্ঘউকার বসাবো। যদি আমার অ্যাকচুয়ালি রফলা থাকে, সেই রফলার পরিবর্তে রিকার বসাবো, রিকার। এই 3টে জিনিসকে মাথায় রাখতে হবে, জফলা, বফলা, রফলা। যদি জফলা থাকে তার পরিবর্তে হর্ষ দীর্ঘইকার, যদি বফলা থাকে তার পরিবর্তে হর্ষ দীর্ঘকার, আর যদি রফলা থাকে তার পরিবর্তে রিকার। আর যে দুটো বললাম সেটা হচ্ছে, যদি আমরা প্রদত্ত শব্দের মধ্যে জয়রেব দেখতে পাই, সেক্ষেত্রে সন্ধিবদ্ধকে যখন ভাঙবো তখন হচ্ছে রি বসাবো। আর আরেকটা হচ্ছে প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি ব দেখতে পাই, ব দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ওকার করব, ওকার। অর্থাৎ যে প্রবণ, প্রযোগ অন, গবাদি, গোযোগ আদি, প্রবৃত্ত, প্রযোগ ইত্র, গবেষণা, গোযোগ এসোনা। কিন্তু মাথায় রাখতে হবে, গবাক্য শব্দটা একটু আগে বলছিলাম, এটাও গই হবে, ব আছে যেহেতু, গোযোগ এখানে হওয়ার কথা ছিল কি, এই যে আকারটার জন্য আক্ষ, কিন্তু মাথায় রাখতে হবে এটা নয়, এটা হবে না। কেন হবে না,
কারণ আমি একটু আগে বলেছি যখন সন্ধি করব, সন্ধিবদ্ধ পদটাকে আমরা বিশ্লেষণ করব, তখন কিন্তু এক্স্যাক্টলি কি থাকতে হবে, এই দুটোর অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে কিন্তু হবে না। অর্থ না থাকলে সেটা সন্ধি ভাঙা হবে যাবে না, বিশ্লেষণ করা যাবে না। এটাকে একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে গবাক্ষর গবাদি, গবাদি যখন আমি করব তখন তাকে আমি বিশ্লেষণ করলে পাবো গো যোগ আদি। কারণ এটাকে যে ভাঙছি গবাদি, গ বয়াকা দয়সী যে আকারটা যেন আদি, গো যোগ আদি। কিন্তু আমি যখন গবাক্ষ শব্দটাকে ভাঙবো তখন কিন্তু হয়ে যাবে গো যোগ অক্ষ, কিন্তু আক্ষ হবে না। আক্ষ করলে কিন্তু কাটা। এটা মাথায় রাখতে হবে। সন্ধিবদ্ধ যখন আমি বিশ্লেষণ করছি উভয়ের কিন্তু একটা অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে কিন্তু সেটাকে আমি বিশ্লেষণ করতে পারবো না। আর বিশ্লেষণ যদি করো সেটা ভুল, সেটা কিন্তু ঠিক নয়। আমি হয়তো পরীক্ষার কথা ঠিক মনে করে এটাই তো ঠিক হওয়া উচিত, আছে এখানে, তাহলে আক্ষ, আক্ষ হওয়া উচিত না। আক্ষ শব্দের অর্থ হবে না, যেহেতু অর্থ হবে না সেহেতু সেটা সন্ধি বা ওভাবে বিশ্লেষণ করা যাবে না। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলোকে মাথায় রাখতে হবে, যাকে আমি ভাঙছি তার কিন্তু পরস্পরের একটা অর্থ থাকতে হবে, দুটোর একটা অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে সেটা হবে না। তাহলে এই 5টা সূত্র প্রথমে খুব ভালো করে তোমরা দেখে নাও। জফলা থাকলে কি হয়, বফলা থাকলে কি হয়, রফলা থাকলে কি হয়, এবং প্রদত্ত শব্দের মধ্যে যদি ব থাকে, প্রদত্ত শব্দের মধ্যে যদি ব থাকে সেই বরের পরিবর্তে কি হয়। প্রদত্ত শব্দে যদি ব থাকে তাহলে সেই বয়ের পরিবর্তে আমি কি করব, এটা। আর একটা হচ্ছে প্রদত্ত শব্দে যদি অঞ্জয় রেপ থাকে, এই অঞ্জয় রেপের পরিবর্তে কি যোগ হতে পারে। এই প্রথম 5টা কৌশল কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও। তারপরে আমি নেক্সটে যাব। দেখো, তাহলে প্রথম 5টা কৌশল আমাদেরকে কিন্তু খুব ভালো করে করতে হবে। যেখানে আমরা আগে মুখস্থ করতাম সূত্র, সেইভাবে সূত্র ধরে কিন্তু আমরা এগোবো না, পড়বো না। বা ওই পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে দুটো থাকবে মাত্র, সন্ধি নির্ণয় করতে দাও, সেখানে আমরা ওই এত বড় বড় সূত্র পড়ে এত সূত্র মাথায় রেখে আমাদের দরকার নেই। আমাদের দরকার নেই, শুধু এইগুলোকে মাথায় রাখবো। প্রদত্ত শব্দের মধ্যে এটা থাকলে কি হবে, এটা থাকলে কি হবে, এটা যদি থাকে কি হবে, এটা যদি থাকে কি হবে, এটা যদি থাকে কি হবে, ব্যাস। পরবর্তী দেখো, 6 নম্বর। 6 নম্বর দেখো, যদি ঔকার দেখতে পাও, ঔকার, তাহলে কি হবে। ঔকার থাকলে কি হবে, নয় ও নয় ও, নয় ও নয় ও, ও নয় ও। কোনো প্রদত্ত শব্দে ধরো ঔকার আছে, যেমন মনে করো মৌহসদ। আমি দুটো উদাহরণ দেখাবো। দেখো, মৌহসদ সব থেকে গন্ডগোলের ব্যাপারটা হচ্ছে কোথাও কোথায় ও বসবে আর কোথাও ও বসবে। এটা হচ্ছে একটা দারুণ ইম্পর্টেন্ট জায়গা, যে ঔকার থাকলে স্যার আমি নয় ও বসাচ্ছি নয় ও বসাচ্ছি, একদম রাইট। কিন্তু স্যার আমি তো যেখানে সেখানে ও বসাতে পারবো না, যেখানে ও বসাতেও পারবো না। তাহলে আমি কোথায় বিশ্লেষণ করার, সেখানে ভাঙবো, ভাঙার পর কোথায় আমি ও বসাবো আর কোথাও অ্যাকচুয়ালি ও বসাবো। দেখো, আমি দুটো উদাহরণ দিলাম। একটা উদাহরণ দিচ্ছি মৌহসদ, আর একটা দিলাম মৌহসধি। এখানে ধ আছে আর এখানে দেখো শুধু ধয় হর্ষই আছে। খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি বুঝতে পারছি প্রদত্ত শব্দে আমার ঔকার আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই আসে। আপনি বলেছেন স্যার প্রদত্ত শব্দে যদি ঔকার থাকে, ঔকার আছে। দুটো উদাহরণ দেখতে পাচ্ছি, মৌহসদ মৌহসদি। মৌহসদটাকে ভাঙলে কি হবে, মৌহসদিটাকে ভাঙলে কি হবে। আমি যদি মোহটা মহা, এবারে এখানে ও বসবে না ও বসবে, একইভাবে এটা আমি করছি মহা। ঔষধ, এটাও করলাম ঔষধ, কিন্তু হলো কি, হলো কি মাথায় রাখতে হবে যে ঔকার থাকলে কোথাও ও বসবে কোথাও ও বসবে, কিন্তু আমি ওটা কোথায় বসাবো আর ওটা কোথায় বসাবো।
তখন এই উদাহরণের দিকে খেয়াল রাখতে হবে, প্রদত্ত শব্দটার দিকে খেয়াল রাখবে। কিভাবে খেয়াল রাখবো? প্রদত্ত শব্দ আমি প্রথমত এটা পেয়ে গেছি যে আমার হয় ঔকার আছে, তাহলে ঔকার যেহেতু আছে এই ঔকারের পরিবর্তে আমি নয় ও বসাতে পারি নয় ও বসাতে পারি, ঠিক আছে। কিন্তু উদাহরণ আছে মোহসদ আর মোহসদি। তাহলে এখন খেয়াল করব শেষে কি আছে, প্রদত্ত শব্দটার শেষে কি আছে। এক জায়গায় দেখি ধ শুধু পড়ে আছে, আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধয়ে হস্যই পড়ে রয়েছে। তাহলে যেখানে ধয়ের সঙ্গে কোনো স্বর যোগ নেই সেখানে চোখ কান বুঝে হয়ে যাবে ও, আর যেখানে ধয়ের সঙ্গে কি আছে স্বর যোগ আছে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ও। এটাই হলো ব্যাপার, ব্যাস আর কিচ্ছু নেই। যে প্রদত্ত শব্দের মধ্যে যদি ঔকার থাকে, প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি ঔকার দেখতে পাই, তাহলে আমি কি করতে পারি সহজে ঔকারের পরিবর্তে নয় ও বসাতে পারি নয় ও বসাতে পারি। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু স্যার আমি দুটো উদাহরণ মোহসদ আর মোহসদি, এক্ষেত্রে ও কোথায় বসাবো ও কোথায় বসাবো? তখন হচ্ছে সমস্যাটা এই জায়গায়। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, মহাযোগ ঔষধ, আবার এখানেও বলি মহাযোগ ঔষধ। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে ও আর ও কোথায় বসবে? যখন আমরা দেখব প্রদত্ত শব্দের শেষে যে ধটা যখন সিঙ্গেল একা আসছে, একা অবস্থান করে আছে, সেক্ষেত্রে হচ্ছে ও। আর যখন দেখো এক্ষেত্রে ধয় হস্যই অর্থাৎ সিঙ্গেল নেই, একটার সঙ্গে জুড়ে আছে, তখন হচ্ছে ও। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্য হলো মহাযোগ ঔষধ আর একটা হচ্ছে মহাযোগ ঔষধ, ঠিক আছে? এটা ক্লিয়ার? দেখো এবারে আমরা যাব নেক্সট। নেক্সটে কি আছে দেখি। নেক্সট হচ্ছে আমরা এতক্ষণ দেখেছি যে প্রদত্ত শব্দের মধ্যে যদি ব থাকে, প্রদত্ত শব্দের মধ্যে যদি ভাই ব দেখতে পাই তাহলে কি করব? আমি বলেছিলাম ব থাকলে চোখ কান বুঝে ওকার করে ফেলো, ওকার। যেমন গবাদি করেছিলাম, কি গবাদি, চোখ কান বুঝে কি করে ফেলেছিলাম গো যোগ আদি, ভেরি গুড, হয়ে গেল। এই যে বয়ের জন্য ওকার। এবার একটু অন্যরকম, প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি ওকার দেখতে পাই, ওকার দেখতে পাই, ওকারের পরিবর্তে বসে যাবে হস্য, চোখ কান বুঝে যদি ওকার থাকে হয়ে যাবে হস্য। কিভাবে হস্য হবে? যেমন মনে করো আমি দুটো উদাহরণ দেব, বা একটা দুটো তিনটে যা তোমরা বলে, নীলত পল, নীলত পল, কি আছে গো লয় ওকা, তাহলে কি হয়ে যাবে ওকটা উঠে দাও, হয়ে গেল নীল যোগ উৎপল, সহজে হয়ে গেল। তারপরে মনে করো তোমার আর একটা উদাহরণ মনে করো যতচিৎ, খুব ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো, হ্যাঁ যতচিৎ, যতচিৎ, তাহলে কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে ওকারটাকে তুলে দাও, হয়ে গেল কি যথা, যথা যোগ উচিত, যথা যোগ উচিত, ওকাটা উড়ে যাচ্ছে, যথা যোগ উচিত। তাহলে দেখো, তাহলে আমরা দেখেছি একটু আগে প্রদত্ত শব্দের মধ্যে যদি বফলা বফলা থাকলে কি হয়, সেক্ষেত্রে হস্য দীর্ঘকার। যদি প্রদত্ত শব্দের মধ্যে ব থাকে তাহলে দেখবো বটাকে তুলে দিয়ে ওকার হয়। আবার প্রদত্ত শব্দে একইভাবে দেখলাম যদি ওকার থাকে, প্রদত্ত শব্দে যদি ওকার থাকে তাহলে সেই ওকারের পরিবর্তে কিভাবে হস্য হয়ে যাচ্ছে, হস্য। যেমন দেখো দেখালাম দুটো উদাহরণই খুব ইম্পর্টেন্ট, নীলোৎপল, নীল যোগ উৎপল, যথোচিত, যথা যোগ উচিত, যথা যোগ উচিত। দেখো নেক্সট টেকনিক, নেক্সট টেকনিক হচ্ছে দেখো ব্যবহৃত শব্দের মধ্যে যদি তুমি একার দেখতে পাও, একার, তাহলে এক একারের পরিবর্তে কোথায় কি বসবে না হস্যই অথবা দীর্ঘই। তাহলে যেটা আমরা করেছি, যেটা আমরা শিখেছি কি, যে আমি প্রথমেই বলছিলাম যে আমরা এভাবে সূত্র ধরে পড়েছি, ঘান নেড়ে পড়েছি, উদাহরণ মুখস্থ করেছি কি অ এর পর আ, আবার এই যে অ যোগ আ ইকুয়াল টু আ হয়, অ যোগ অ ইকুয়াল টু আ হয়, অর্থাৎ অ এর পর অ থাকলে উভয়ে মিলে সন্ধিবদ্ধ হয়ে আ হয়ে যায়, হর্ষই দীর্ঘের পর হর্ষই দীর্ঘই থাকলে সন্ধিবদ্ধ হয়ে কি হয়ে যায় দীর্ঘই হয়ে যায়। তাহলে আমাদের দেখো এই পদ্ধতিটা কিন্তু অনেকটা সহজ হলো।
যদি আমরা দেখতে পাচ্ছি আমরা কতগুলো কৌশল, এই কৌশলগুলোকে সহজে মাথায় রাখি, সহজে কিন্তু আমরা কি করতে পারবো না সন্ধি, স্বরসন্ধি নির্ণয় করতে পারবো। যেমন আমি তোমাকে বললাম যে ব্যবহৃত শব্দের মধ্যে যদি একার থাকে তাহলে কি হয়ে যাবে, হর্ষই বা দীর্ঘই বসাও। যেমন মনে করো আমি বলছি তোমাকে শুভেচ্ছা, শুভেচ্ছা, কি আছে, কি আছে এখানে, একার আছে, একার, তাহলে একারটাকে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে, শুভ যোগ এবার ইচ্ছা। এবার আমরা ইচ্ছা বানান কি লিখি, হর্ষই ছয় ছয় একা না, দীর্ঘই ছয় ছয় একা, তাহলে নিশ্চয়ই দীর্ঘই ছয় ছয় একা হবে না, তাহলে হর্ষই ছয় ছয় একা ইচ্ছা, তাহলে শুভ যোগ ইচ্ছা। তারপরে ধরো মহেশ, আমি যদি বলি তোমাদের অনুযায়ী একটা দীর্ঘইকার দিয়ে মহেশ, যদি মহা যোগ করি, মহা, মহা যোগ কি করব, ঈশ, হর্ষইতাল বর্ষ লিখি না আমরা দীর্ঘইতাল বর্ষ লিখি, তাহলে নিশ্চয়ই দীর্ঘইতাল বর্ষ। অর্থাৎ একাটা উঠে গিয়ে কি হবে, একাটার পরিবর্তে আমরা সবসময় হর্ষই অথবা দীর্ঘইকে বসাবো। তাহলে প্রদত্ত শব্দের মধ্যে যদি আমরা একার দেখতে পাই, একারের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে হর্ষইকার অথবা দীর্ঘইকার। ঠিক আছে, তাহলে আগেরটাও কিন্তু আগেরটাও সোজা, যে যদি আমরা প্রদত্ত শব্দের মধ্যে ওকার দেখতে পাই, ওকার দেখতে পাই, তাহলে সেই ওকারের পরিবর্তে আমরা বসাবো হর্ষ, নীলোৎপল, নীল যোগ উৎপল। ঠিক তেমনি প্রদত্ত শব্দের মধ্যে যদি আমরা একার দেখতে পাই, একার দেখতে পাই, তাহলে সেটা বসাবো তার পরিবর্তে হর্ষই অথবা দীর্ঘ। যেমন শুভেচ্ছা, এটা হলো শুভ যোগ ইচ্ছা একারের পরিবর্তে। মহেশ, তাহলে বসালাম কি মহাযোগ ঈশ, হর্ষই অথবা দীর্ঘই। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ব্যবহৃত শব্দের মধ্যে যদি কি থাকে, অর থাকে, অর, অর থাকলে কি হয়, রি হয়। আমরা একটু আগে দেখেছি যদি রফলা থাকে, রফলা, তাহলে কি হয়ে যায়, রিকার হয়ে যায়, রিকার হয়ে যায়, রিকার হয়ে যায়, এইগুলোকে মনে রাখতে হবে। রফলা থাকলে রিকার হয়ে যায়, রফলা থাকলে রিকার হয়ে যায়। যেমন আমরা দেখেছি একটা উদাহরণ, যে পিত্রালয়, পিত্রালয়, পিত্রালয় কিংবা মাত্রাদেশ, এই যে ব্যাপারগুলো, তাহলে এক্ষেত্রে কি হয়েছে, যদি আমি ভাঙি তাহলে কি হয়ে যাবে, পিতৃ, পিতৃ, এই যে রিকার হয়েছে, পিতৃ যোগ আলয়, পিতৃ যোগ আলয়, পিত্রালয়। তাহলে এইটা আমরা পড়েছি যদি প্রদত্ত শব্দের মধ্যে রফলা থাকে, রফলার পরিবর্তে রিকার। কিন্তু এখন আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে বলছে ব্যবহৃত শব্দের মধ্যে যদি অর থাকে, কি থাকে, অর, অ, র, অর থাকে, অর থাকে, তাহলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে রি হয়ে যায়, রি হয়ে যায়, রি হয়ে যায়, অর থাকলে রি হয়ে যায়। যেন মনে করো দেবর্ষি, উচ্চারণটা খেয়াল করো তো, দেবর্ষি, এই যে দেবর, দেবর তাহলে দেব যোগ ঋষি, দেবর্ষি। তারপরে মনে করো উত্তম অর্ণ, উত্তম অর্ণ, অর, অর্ণ, অর্ণ, এই যে অর্ণ, অর্ণ এরকম উচ্চারণ, অর এরকম ভাবে একটা উচ্চারণ হচ্ছে অর্ণ। অর্থাৎ তাহলে থেকে তো কি, তাহলে উত্তম যোগ ঋণ, ঋণ। তাহলে সহজ কথায় কিচ্ছু না, প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি অর, এই যে অরের উচ্চারণটা, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু রি বসি কিন্তু আমি সন্ধিটাকে করব বা ভাঙব। দেখ, এবং তাহলে কি বললাম, অর উচ্চারণ হলে কি বসাবো, রি বসাবো, দেবর্ষি, দেবযোগ ঋষি। আর যদি আর উচ্চারণ হয়, যদি আর উচ্চারণ হয় তাহলে কি বসাবো, আর উচ্চারণ হলে কি বসাবো, তখন বসাবো ঋত, ঋত, ব্যাস। অর উচ্চারণ হলে বসাবো রি, আর যদি আর উচ্চারণ হয় তাহলে বলবো ঋত। যেমন আমি বলছি শীতার্ত, শীতার্ত, এই যে আর্ত কথাটা, ঋত, শীতার্ত, শীতার্ত, তখন এই যে শীত যোগ ঋত, শীত যোগ ঋত, শীত যোগ ঋত। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কৌশলকে মাথায় রাখবো, প্রত্যেকটা কৌশলকে মাথায় রাখবো। তাহলে যেভাবে আমরা করেছি, যেভাবে দেখেছি, আমরা কি করেছি, সন্ধি কি, সন্ধি কতগুলো ভাগে ভাগ করা যায়, সেটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আজকে আমাদের ক্লাসের মূল যেটা,
কারণ আমাদের পরীক্ষার সময় যে প্রশ্নটা থাকে তা বেসিক্যালি এরকম প্রশ্নগুলো হয় যে প্রদত্ত শব্দটা দেয়া থাকে, সেটাকে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করে দেখাতে হয়। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করে বা সন্ধি বিশ্লেষণ করে আমাদেরকে দেখাতে হয়। আবার আবার এটাও হয় অনেক সময় সেটাকে বিশ্লেষণ অবস্থায় থাকে, এটাও দেখতে পাওয়া যায় যে বিশ্লেষণ করা আছে, সেটা ইকুয়াল টু আমাকে যেটা বার করতে হয় সেটা হচ্ছে প্রদত্ত শব্দটাকে বার করতে হয়। সেটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের পক্ষে বার করা অনেক সোজা হয়ে যায়। পরে পরীক্ষার সময় সোজা প্রশ্নটা আশা করা যায় না, যে সবসময় যে এরকম দিয়ে দিল যে চলো শীত যোগ ঋত সমান কি হবে, আমি জেনে গেলাম যেটা শীতার্থই তো হবে। এইটা অ্যাকচুয়ালি কি হয়, ইজিলি কোশ্চেন, ঠিক আছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি দেখতে চায় আমরা কতটুকু সময়ের মধ্যে কিভাবে সঠিক উত্তরটা নির্ণয় করতে পারি। একটা এসএলএসটি বা একটা পিএসসি যাই হোক না কেন, কারণ এখানে এইগুলো কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কম্পারেটিভ এক্সামের মতো। তো কম্পারেটিভ এক্সামের যেহেতু, সেহেতু আমাদেরকে ওরা তো যাচাই করবেই। তাহলে আমাদেরকে যাচাই করবে এইভাবেই, ওরা কি করবে, বিশ্লেষণ রূপটা দিল না, বিশ্লেষণের জায়গায় যেটা দিল সেটা হচ্ছে প্রদত্ত শব্দটা, অর্থাৎ প্রদত্ত শব্দটা দেওয়া থাকলো সেটাকে আমাকে এবারে সন্ধিবদ্ধ করে দেখাতে হবে, বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে যখন আমাকে যে শীতার্থ থাকবে, এবার কি হবে, শীতযোগ ঋত না শীতযোগ আর্ত কি হবে, সেইটাই হচ্ছে আমাকে বার করে দেখাতে হবে, বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে এইভাবে আমরা করব, যে আমরা যেভাবে পড়ে এসেছি সেই সূত্রটাকে সম্পূর্ণভাবে আমার মনে হয় বর্জন করতে হবে। যে অ এর পর আ এর পর অ থাকলে সেখানে আ হয়, কিংবা হর্ষই দীর্ঘের পর হর্ষই দীর্ঘই থাকলে সেখানে দীর্ঘই হয়, বা হর্ষউ দীর্ঘের পর যদি হর্ষউ দীর্ঘকার থাকে সেখানে দীর্ঘ উকার। এইগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। তাহলে এই সূত্র আমরা অত সূত্র পরীক্ষার হলে রাফ পেপারও দেবে না যে রাফ করে নেব বা প্রশ্নপত্রে লিখে নেব, এবার দুটো সন্ধি বা একটা সন্ধি পড়বে তার জন্য আমাকে এই সূত্র লিখতে হবে, সূত্র লেখার দরকারও নেই, বা আমাকে অত সূত্রের মধ্যে যেতেও হবে না। আমরা যে টোটাল 11টা আজকে কৌশল দেখালাম, টোটাল 11টা টেকনিক দেখালাম, এই কৌশলগুলোকে আমার মনে হয় একটুখানি দেখতে হবে। যে প্রদত্ত শব্দ যেটা আছে সেই প্রদত্ত শব্দের মধ্যে যদি আমি আজকে দেখালাম মেনলি জফলা, ওয়ফলা, রফলা, যদি জয়রেফ থাকে, যদি ব থাকে, যদি আর কি দেখিয়েছি, যদি ঔকার থাকে, ঔকারের পরিবর্তে কোথাও ও হচ্ছে কিংবা কোথাও ও হচ্ছে, বা ধরো ওকার আছে ওটাকে ওটাকে তুলে দিয়ে কিভাবে ও তার মধ্যে এসে যাচ্ছে, বা ধরো ব্যবহৃত শব্দের মধ্যে একার আছে, একারের পরিবর্তে কিভাবে হর্ষই বা দীর্ঘই এসে যাচ্ছে, বা তোমরা ধরো ব্যবহৃত শব্দের মধ্যে যদি অর থাকে সেখানে কিভাবে রি হচ্ছে, বা যদি যদি আর থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে ঋত হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে এই টেকনিকগুলোকে, এই কৌশলগুলোকে কিন্তু আমরা মনে রাখবো। এইভাবে কিন্তু সূত্র দরকার নেই যে অ আয়ের পর অ থাকলে আকার হয়, হ্রস্বই দীর্ঘের পর হ্রস্বই দীর্ঘই থাকলে দীর্ঘইকার হয়। এই টেকনিকগুলো মোটামুটিভাবে করার কোনো দরকার নেই। যেটা মনে রাখবো, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সহজে কিভাবে আমরা পরীক্ষার খাতাতে বেসিকটা কিভাবে নির্ণয়ের যে বেসিক জিনিসগুলো, কৌশলটা, কারণ আমাকে ওখানে ভেঙে দেখাতে হচ্ছে না। পরীক্ষার খাতাতে যেমন আমাদের ভেঙে দেখাতে হয়, যে ভেঙে দেখালাম যে তবে একটা নাম্বার পাবো, এখানে দেখাতে হয় না। আমরা মোটামুটিভাবে একটা প্রদত্ত যে শব্দটা, সেই শব্দটাকে ভালো করে খেয়াল রাখবো যে প্রদত্ত শব্দটা কি আছে, এবং তাকে সন্ধি বিচ্ছেদ করলে সহজে আমরা কি পাচ্ছি। তখন কিন্তু আমাদের এই টেকনিকগুলো, আজকে আমরা যে 11টা টেকনিক দেখালাম, 11টা নিয়ম, একেবারে বলা যায় একটা ছোট ছোট কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা মনে রাখি বা একটা খাতার পাতায় যদি সেই কৌশলগুলোকে আলাদা আলাদা করে একটুখানি টুকে রাখি, এবং সেগুলোকে যদি বারবার দেখে বা বারবার একটুখানি অন্যান্য সন্ধি বিচ্ছেদগুলো অভ্যাস করি বা প্র্যাকটিস করি, আমার মনে হয় পরীক্ষার সময় কিন্তু বেসিক্যালি আমাদেরকে প্রবলেমের মধ্যে পড়তে হবে না, সমস্যায় পড়তে হবে না, যেখান থেকে সহজে কিন্তু আমরা এই টেকনিকগুলোকে মাথায় রাখলে সন্ধি বিচ্ছেদ সহজে নির্ণয় করতে পারবো। ব্যাস এইটুকুই। এবার তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই যাবতীয় কোনো বিষয়ের উপর, তোমরা আরেকবার বলতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে। সূত্রগুলোকে বাদ দিয়ে তোমরা এই টেকনিকগুলোকে, কৌশলগুলোকে মনে রাখার চেষ্টা করো। সূত্র অত বড় বড় দিকে যাওয়ার দরকার নেই, একদম সোজা সোজা কৌশল, কিছু কিছু কথা গল্পের মতো, এইগুলোকে মাথায় রাখো। শব্দের মধ্যে অঞ্জয় রেফ থাকলে কি হবে, জফলা থাকলে কি হবে, বফলা থাকলে কি হবে, ব থাকলে কি হবে, রফলা থাকলে কি হবে,
এই ছোট্ট ছোট্ট টেকনিকগুলোকে, এই ছোট্ট ছোট্ট কৌশলগুলোকে মনে রাখার চেষ্টা করো, তাহলেই দেখবে পরীক্ষার সময় জটিলতায় পড়তে হবে না, সমস্যার মধ্যে পড়তে হবে না। আশা করি বুঝতে পেরেছো তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।